আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে শুরু করছি আপনার ভাইকে দিয়ে। আপনার ভাই, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায়, সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি, মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সূত্র। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর, সেটা দাফন হয়ে যাওয়ার পর, উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর, সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কাফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল, পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। এখন দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে, তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে, এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই, আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা। যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি, উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন। চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। তখন ডাক্তার বললেন, কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক,
যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন সেইখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকা এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করেছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নেই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল, উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পায়। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করতো। উনি রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো এটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে পজেসড, সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে পাশে কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনি তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান।
ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আচ্ছা, আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা, এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা, তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা, তো উনি ওনার পরিবারের লোকদেরকে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় ধরে মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা, আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে যেই ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা, তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই আমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ডক্টর আরিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার এখানে জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালে যে জায়গাটার ঘটনা বলবো, তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব। ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো থাকছে। আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেদিন ওনার বাসা থেকে খুব প্রেসার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা, এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো
ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা, তো বাসার সবাইকে মানিয়ে নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক এখন রাস্তা হাঁটা দেখি, কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তাতে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খানেক, হাতে কোনো ঘড়িও ছিল না এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা খানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে টানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি হয়তো বা এখন মসজিদ থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর, আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তাহলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না নাকি, আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢুকলাম
ঢোকার পরে এত সুগন্ধ, হুম, এত সুন্দর, হুম, এত সুন্দর আলো মসজিদে। ওই বাতি কিনবে, আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর হুম। আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আযান পড়েছে তার সামনে। তো একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আযান দিচ্ছেন, আযান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট। এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই, সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো, তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলো মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিট, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার আচ্ছা, ভরতে কষ্ট আচ্ছা, হয়ে যায়। কিন্তু okay. ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি না, জীবিত আছে এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান। মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আচ্ছা। আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, দেখি আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সে আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা করছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাই নাই। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বুঝলেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য সুবিধা হবে আচ্ছা, যাওয়ার পথে। রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি, কোনো সমস্যা নাই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপর বিছিয়ে বসলো।
কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। এতে সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লেগে, আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম বারবার তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড়াচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসে, এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন না। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে, দেখেন এটা কেন করেন? হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কারণ আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে, অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে না। হ্যাঁ। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের? তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো, আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মতো চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকার মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার সিন্ধি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে অথবা জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, তার লাশটা ফোলা এবং ফাঁপা। তো তার কথা হচ্ছে যে আমি তো
আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই। আমার সাথে যেহেতু ঘটনাই শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে থাকার কথা না। হ্যাঁ সেটাই, ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময় রাসেল ভাই। এক্স্যাক্টলি, ফজরে যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই। কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় না ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না। বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলো তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে ঝাঁপ দিব না। এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, আছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। আর বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী আসাদ সাহেব মারা গেছেন। এই 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি, এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এখন বাবু ভাইয়ের কাছে যাবো, বাবু ভাই একটা ঘটনা শুনবো আমাদের নেক্সট যে ব্রেক তার আগে। তো একটা ঘটনা শুনতে চাই বাবু ভাই, আজকে ঘটনা যেটা সেটা দেশে ঘটেছে না দেশের বাইরে ঘটেছে? এটা দেশের ঘটনা। দেশের ঘটনা শুনে ফেলি বাবু ভাই। আচ্ছা, এটা হচ্ছে নিতুর ঘটনা রাসেল ভাই। নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়কার। তো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আর কি, 90 সাল শুরু হয়েছিল। খুব বেশি আগেরও না, আবার একদম ঈশা না, সাম্প্রতি সময়। এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। তো বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয়, তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম, এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরনো আর কি টাইপের ছিল আর কি। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো, রাতের বেলা ওর আম্মু আবার বাসা যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9টা-10টার সময়। তো একদিন মৃত্যু শুয়ে আছে আর কি, এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্ব গুলো ছিল সেই বাল্ব, সে বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল। তো বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে, এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে, ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বেডের পাশে রাখে, এবং দেখাতে বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে, তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়াচ্ছিল। তার মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না।
তো সে তারপর ছাড়বে না, তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। তো যেটা হয় বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে, বিড়াল পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে, ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে, এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকেও নিয়ে যেতে চায় বাসা। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না, সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায়। সে তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে, এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসার, এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দূরে। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই। বিড়াল একটা নামও দিছিল, তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, হ্যাঁ, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা ই করে যে বিড়ালকেও নিয়ে আসছে বা সামহাও ওইটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে, এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে সময়। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় ছিল, মানে ওই ইনি তো ঘুমায় আছে, এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যায়। তো রুমে যে উনি ওই গেটটা যখন করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড় 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 শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড় গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে মানে কি বলে, মানুষের মতো না, আবার বিড়ালের মতো না, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথায় ঘুমটা দিয়ে রাখে, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং সেটা ওই নিতু শুয়ে আছে, তার মাথার কাছে গড় 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 করছে, এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে, সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, এন্ড অন্ধকারের মধ্যে, মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে, যে এরকম কি, এবং ওনাকে দেখেই মনে দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। তো উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে ওঠে, সাউন্ড করে ওঠে, লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং করতাম, যে মিতুকে ডাক দেয় যে তুমি কি কোন বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। মিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে, বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে, এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও, ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ার বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে, রুমে চলে যায়, এইসব ওদের কাছে অ্যাবনর্মাল লাগে, এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্ট টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে, দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে, এবং জিনিসটা খুব ভৌতিক কিছু এরকম ভাবে ওর মার মনে হয়, এবং কথা বলে একজন সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছুর নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে।
এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন ওই দিন রাতে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়ালেরটা মানে খুবই মানে ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শুনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছে, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায় বসে এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয় এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে হয় মারামারি করতেছে ওখানে। এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে। এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। এন্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর এসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলে যে বিড়ালটা কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ের ছেলেকে ডাকা হয় বিড়ালটা কোথায় ফেলছিল, তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখন আছে মনে হয় ওই যে আপনার ওই ইসের দিকে, যেটা নাকি হাজারিবাগটা ছাড়া যে জায়গাটা। তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়েছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যেছে ওখানে যে ছেড়ে দিছে। তো বলে কি আশ্চর্য ব্যাপার, বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং হয় না, এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পাইছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসেনি। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো, এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো এরকম, মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় দেখাইত। ওকে। সো ওই নিতুরা ফাইনালি আর কি, যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোন এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমরা ফারনানের কাছে। এবং ফারনান তার যে ঘটনাটা, আপনারা সবাই মেডিকেলের ঘটনা অনেক পছন্দ করেন, তো এই ঘটনাটি মেডিকেল নিয়েই। চলুন আমরা এই ঘটনাটি শুনে আসি সরাসরি আমরা ফারনানের কাছ থেকে। যে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি মানে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানেক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, পাশে ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে
নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা, তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতো রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল, মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটিকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখন মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে, এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে দেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটা কি যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা, তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। উনি নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সেই রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা, এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা, তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিই। তো উনি একটু চিন্তা করলেন যে না, ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে যে রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল,
মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাটা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়, এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা, এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটু সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে সে, মানে কোনো দরিদ্র মানুষ পরে হয়তো দাঁড়িয়ে করবে এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে, এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে মানে সেই মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল, লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়, এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোর্নগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবে, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো, এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আফরান ভাই, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলি এখন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। এটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ী সদর থানারই একদম পাশে, বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন।
একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল হলো রজব। তো এই দুজন খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল একজন, আমরা যেটা ওই যে অনেক সময় দেখতাম একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা জাদু দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেড গুলো আবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আরেকজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো, তার নাম ছিল হলো রাজা মিয়া। আচ্ছা, তো এই রাজা মিয়া সবাইকে সে জাদুর রাজা হিসাবে মানে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আর কি। ওরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন দেখে জাদুর রাজা বলেই চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং আর রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই আমাদেরকে একটু আপনি এটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তো রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখবো যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। আচ্ছা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের প্রথম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয় আমি একসময় বলবো, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবি। আচ্ছা। তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। আচ্ছা। তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং যে রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থানের ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, মানে ওই সময় কিন্তু শীতের রাত ছিল আর কি, তো একজন বুড়ি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আচ্ছা। তখন যাওয়ার পথে বলতেছে যে বাবা তোরা কোথায় যাচ্ছিস? তখন বলছে যে আমরা তো একটু সামনে যাব। তখন বলছে আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস, বাবা কবরস্থানের দিকে যাস না। তখন বলে যে আপনি এই মানে যাত্রা পথে একটা কাজ করতে যাচ্ছি, তা আপনি এখন বাধা দিচ্ছেন কেন? এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়িকে। আচ্ছা। বুড়ির কথা শোনে না। তখন ওরা কবরস্থানে যায়, দিয়ে দেখি সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে, সদ্য কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল, তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। আচ্ছা। তো ভাই দুইজন মিলে কবর খোঁড়ে, দেখে হ্যাঁ ঠিক আছে নতুন কবর, ভিতরে লাশ একদম মানে কাফনের কাপড় ধপধপে সাদা। তো ওরা মানে ওদের শর্ত ছিল প্রথমে মানে মুখটা যেন কেউ না দেখে। আচ্ছা। জাস্ট মানে চাকু দিয়ে দ্রুত মানে বুকটা কেটে ভিতরতে হৃৎপিণ্ডটা বের, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না, এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে মানে রজব যে সে বলে যে আচ্ছা এই আমরা তো মুখটা দেখলাম না, যার কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না। তো ওরা এখন ইমান আলী বলে না না লাশ রাজা তো দেখতে মানা করেছে। তো বলে যে না তারপর একটু দেখি যে কারটা। তখন রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায় তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল, বলছিল যে বাবা ওদিকে যাস না, আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা দুজন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে মানে কোনো মতে লাশটা মানে কবরটা আগের জায়গায় মানে ই করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে যে তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস। আচ্ছা। তখন ওরা বলে যে আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম, আমরা তো দেখেছি যে ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ। তখন বলেছিল যে তোদেরকে মানা করেছিলাম, যাই হোক তেমন কোনো সমস্যা হবে না, তবে কাজটা করা উচিত হয়নি, এরকম রাজা মিয়া বলে আর কি। আর তারপরে রাসেল ভাই
মানে এরপরে একদিন বলে যে তোরা তো ভালো একটা কাজ করেছিস, তো এক সপ্তাহ পর একটা ডেট দেয় যে এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি, তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেব। আচ্ছা, তো সত্যি এক সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগলের মাথা বিচ্ছিন্ন বডি থেকে একটু উঠানে একটি ছাগল পড়ে আছে। তো আরেকটা জিনিস আছে ভাই, ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন, কিন্তু একটা ফোঁটা রক্তও সেখানে নাই, এক ফোঁটা রক্তও সেখানে নাই। এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়, দুটো পায়ের ছাপ, মানে মানুষের যেরকম দুটো পা থাকে এরকম দুটো পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো গোলাকৃতির এবং অসম্ভব রকমের বড়। তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পায়, তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়, রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তোদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। আচ্ছা, ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওই ওদেরকে শিখিয়ে ওদেরকে আর একটা বিষয় আনতে দেয়া হয় এবং বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা, এবং সুইসাইড করতে হবে সে যেন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। আচ্ছা, তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস দেবে ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে, এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের 3টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো, এরকম মানে চিন্তা করতে থাকে। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামেই একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওনার টার্গেট নাই যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে, এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে, এবং ম্যানেজ করার পর এবং সত্যি কবর খুঁড়ে রাসেল ভাই ওই 3টে হাড় তারা নিয়ে আসছিল। আচ্ছা, নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা বড় ধরনের একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল, এবং এটা নিজের স্বার্থে এই কাজটা করছিল, এবং ওদেরকে দিয়ে ওদেরকে একটা টোপ হিসাবে ব্যবহার করছিল যে বিপদে যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। সেটাই। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয়, এবং এনে দেওয়ার পরে আর একটা বিষয় বলে থাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে, বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে দুজন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি, দুজন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা দুজন চুপি চুপি গিয়ে ওর দুইজনই মাথা থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবে। তো ওরা ওই দিন ওই মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পরে দেখে সত্যি তো দুজন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা দুজন গিয়েই ওই পাগড়িটা নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পিছন থেকে ডাকলে পিছন থেকে ফেরা যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল। ও চিন্তা করে হয়তো বা দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে, ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি, তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। রাজা মিয়া তাকে বেশ মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক করে তাদেরকে মানে সুস্থ করে। কিন্তু রাসেল ভাই এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি, সে আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে। আচ্ছা, কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পরে রাসেল ভাই রজব আস্তে 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 শুকিয়ে যেতে থাকে। আচ্ছা, মানে এমন ভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল যে কোনো মানুষ দেখলে মানে তার পিলে চমকে যাবে, এমন ভয়ঙ্কর তার চেহারা, এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী, এবং ওইভাবেই সে মারা যায়। তো একদিন মানে ইমান এবং এর ভিতরে কি হয়েছিল, যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে, এখন কিছু কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল, এবং ব্ল্যাক ম্যাজিক দুইজন একত্রে প্র্যাকটিস করতো, এবং এদের আসলে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিল, ভালো করছে না খারাপ করছে, এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা দুজনে একসাথে করতো আর কি।
এর মধ্যে রাসেল ভাই আমরা ঈশের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব দুজনে একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো সরি, ইমান মানে রাজা মিয়া আর কি। তো রাজা মিয়া ইমানকে বলে যে তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে। তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে এবং কি যেন তন্ত্রমন্ত্র এগুলো পড়ছিল। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধূপ ধাপ করে দূর থেকে দৌড়ে দৌড়ে কিছু একটা আসছে, মানে মাটি কাঁপছে, মানে ভূমিকম্পের মতো। তখন সে ওই একটু কৌতূহল হয়ে, ওটা পাটখড়ির বেড়া ছিল, তো পাটখড়ির বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে এবং রাজা মিয়ার সাথে কথা বলছে, এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মানে মানে খুবই মানে মোটা গলার একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে, এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধূপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে, তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই 100 থেকে 200 মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয় রাসেল ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না, মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর রাসেল ভাই রজব মানে ইমান আলী অত্যন্ত ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে মানে সব সময় মানুষকে বলতো যে আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে, আমি যেন কখন মরে যাই। তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুত রাসেল ভাই ওকে যখন বাড়িতে রাখা হতো বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হতো, কিন্তু সকাল বেলা দেখতো সে ঘরে নাই, এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেক দিন। সে যে কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে তার সে আস্তে আস্তে পাগল হতে হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয়, এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং কাউকে দেখলেই সে বলতো আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। তার কথাটা এটা এরকমই ছিল সবসময়। এবং 2002 সাল পর্যন্ত আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, বা কোথায় হারিয়ে গেছে, আজ 2002 সালের পরে আজ প্রায় 15 বছর 16 বছর ইমান আলীর আর কোনো হদিস নেই। হয়তো বা আছে বাংলাদেশের কোনো এক প্রান্তে, অথবা মরে গেছে, বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, তার ফ্যামিলির লোক কিছু বলতে পারে না। তো আজকে আসলে এই যে ব্ল্যাক ম্যাজিক, এর আগেও আমরা ব্ল্যাক ম্যাজিক, আমি বাবু ভাই অনেকেই আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড অনেক ঘটনা বলেছি, মানে কৌতূহল যে মানুষকে কত করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমার নাম আখতার হোসেন গাজী। জি, আমি গাজীপুর থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। জি, আমার ঘটনাটা হচ্ছে আমার ফুফার সাথে। ঘটনাটা আরো এখান থেকে আরো 4 বছর আগের। তখন আমাদের গ্রামের দিকে একটা ডিপ মেশিন ছিল, ওইটার থেকে পানি দেওয়া হতো খেতে। ওই ডিপ মেশিন থেকে পানি দেওয়ার জন্য এক একজনের এক একটা টাইম দেওয়া হতো। আমার ফুফার টাইমটা পরে রাত্রে আনুমানিক 3টার দিকে। উনি আনুমানিক টাইমে খেতে যান পানি দেওয়ার জন্য। তিনি যখন খেতে যান তখন দেখে তার খেতে একটা সাদা গরু তার ক্ষেত থেকে ধানগুলো খেয়ে ফেলতেছে। তিনি তাড়ানোর জন্য যখন গরুটা তাড়ানোর জন্য যান, হঠাৎ করে গরুটা ভ্যানিশ হয়ে যায়। তিনি একটু ভয় পান, তিনি আর খেতে পানি না দিয়েই ব্যাক করে চলে আসতে চান। হঠাৎ তিনি দেখেন মানে গরুটা আবার তার সামনে। তিনি আরো ভয় পান, তিনি দৌড়াতে থাকেন। দৌড়াতে হঠাৎ করে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে দেখেন গরুটা মানুষের আকৃতির মতো হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আর গরুটার চেহারা ছিল অনেক বিভ্রস, মানে অনেক ভয়ানক চেহারা। তিনি দেখে মানে আরো তাড়াতাড়ি দৌড়াতে বাড়ির দিকে আসতে থাকেন। এক সময় তিনি বাড়ির দিকে যখন বাড়ির কাছে এসে পড়বেন, তার পাশে একটা পুকুর ছিল। তারপর দেখেন গরুটা তার সামনে চলে আসে, এবং পুকুর থেকে মানে হঠাৎ করে গরুটা তাকে ধরে ধাক্কা দিয়ে একেবারে পানিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তিনি সেন্সলেস হয়ে যায়।
সেন্সলেস হয়ে অনেক যাওয়া। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি এখানে চলে আসেন প্লিজ। জি। প্রিয় লিসেনার, স্বাগতম বুথ এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনের কোনো ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।